জ্ঞানের সোপানে স্বাগত সকলকে। শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজ ক্লার্কশিপ এক্সামের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের হাতে সময় খুব কম, তাই কালী পুজোর আনন্দে পড়াশোনা ছেড়ে দিও না, পড়াশোনায় মেতে থাকো। আর পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো। তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি। কোন বছরে বন সংরক্ষণ আইন পাস হয়? কত সালে বন সংরক্ষণ আইন পাস হয়? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 1980 সালে বন সংরক্ষণ আইন পাস হয়। আর বন পুনরায় সংশোধিত হয়, বন সংরক্ষণ আইনটা পুনরায় সংশোধিত করা হয়েছিল 1988 সালে। সংশোধিত করা হয়েছিল 1988 সালে। আর 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন কার্য হয়। পরিবেশ সুরক্ষা আইন কার্যকর করা হয়। কার্যকর করা হয়। তাহলে বন সংরক্ষণ আইন পাস হয় 1980 সালে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রণথম্বর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে রণথম্বর জাতীয় উদ্যানটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি, রাজস্থানে রণথম্বর জাতীয় উদ্যানটি অবস্থিত। এছাড়াও রাজস্থানে রণথম্বর জাতীয় উদ্যান ছাড়াও আর একটি জাতীয় উদ্যান রয়েছে, কেওলাদেও জাতীয় উদ্যান। মধ্যপ্রদেশে রয়েছে জাতীয় উদ্যানগুলো। মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান হচ্ছে কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড়, জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, এই সাতপুরা জাতীয় উদ্যান, মহারাষ্ট্রের জাতীয় উদ্যান হচ্ছে নাভেগাঁও জাতীয় উদ্যান। আমার উত্তরপ্রদেশের জাতীয় উদ্যান হচ্ছে দুধওয়া জাতীয় উদ্যান। তাহলে রণথম্বর জাতীয় উদ্যানটি রাজস্থান রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলে গৌণ দূষণকারী হিসাবে পরিচিত? বায়ুমণ্ডলের গৌণ দূষণকারী হিসেবে কোনটি পরিচিত? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ, ওজোন। ওজোন হচ্ছে বায়ুমণ্ডলের গৌণ দূষণকারী। আর এখানে কার্বন মনোক্সাইড হচ্ছে মুখ্য দূষণকারী, বায়ুমণ্ডলের মুখ্য দূষণকারী হিসাবে পরিচিত। তাহলে বায়ুমণ্ডলের গৌণ দূষণকারী হচ্ছে ওজোন। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মিথেনের পরে বায়োগ্যাসের মূল উপাদান? মিথেনের পরে বায়োগ্যাসের মূল উপাদান। তাহলে বায়োগ্যাসের মিথেনের পরে মূল উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। এই মিথেন গ্যাসকে আবার মার্স গ্যাসও বলা হয়।
মার্স গ্যাসও বলা হয়, মার্স গ্যাস বা জলাবদ্ধ গ্যাসও বলা হয়, জলাবদ্ধ গ্যাসও বলা হয়। মিথেন গ্যাসের রাসায়নিক সূত্র কি? রাসায়নিক সূত্র হচ্ছে CH4। তাহলে মিথেনের পরে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র হলো, পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র কোনটি? তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র হচ্ছে বায়োস্ফিয়ার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, বায়োস্ফিয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র বা বৃহত্তম বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান কত? অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত? তাহলে অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান হচ্ছে অপশন নম্বর সি, 5.6 এর কম, 5.6 এর কম হলে অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, পরিবেশের অজৈবিক বা অ্যাবায়োটিক উপাদানের উদাহরণ হলো, কোনটি অজৈবিক উপাদান পরিবেশের? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, বাতাস। এছাড়াও আরো কয়েকটি অজৈবিক উপাদান হচ্ছে আলো, মাটি, পুষ্টি, এগুলো হচ্ছে অবায়োটিক উপাদান। আর বায়োটিক উপাদান উদ্ভিদ, প্রাণী, এগুলো হচ্ছে বায়োটিক উপাদান, বায়োটিক উপাদান জৈবিক উপাদান। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সাধারণত মানব নির্মিত গ্রিন হাউস গ্যাস? মানুষের দ্বারা নির্মিত গ্রিন হাউস গ্যাস। তাহলে মানুষের দ্বারা নির্মিত গ্রিন হাউস গ্যাস হচ্ছে, এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, ক্লোরোফ্লোরো কার্বন, অর্থাৎ CFC, ক্লোরোফ্লোরো কার্বন। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রে শক্তি কি অবস্থায় থাকে? বাস্তুতন্ত্রে শক্তি কি অবস্থায় থাকে? তাহলে বাস্তুতন্ত্রের শক্তি গতিশীল অবস্থায় থাকে, অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। যদি একটা উৎপাদকে 100% শক্তি থাকে, তাহলে খাদক, প্রথম শ্রেণীর খাদকে 10% শক্তি যাবে। আবার এই প্রথম শ্রেণীর খাদকদের তৃতীয় শ্রেণীর খাদকরা যদি খায় তাহলে 1% শক্তি পাবে। আবার তৃতীয় শ্রেণীর খাদকদের যদি সর্বভুক খাদক অর্থাৎ চতুর্থ শ্রেণীর খাদক যদি খায়, তাহলে তার শরীরে 0.1% হিসাবে শক্তি যায়। তাহলে বাস্তুতন্ত্রের শক্তি হচ্ছে গতিশীল। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, হ্রদে ইউট্রোফিকেশন বা অতি পুষ্টিকতা কিসের উপস্থিতিতে হয়? হ্রদে ইউট্রোফিকেশন বা অতি পুষ্টিকতা কিসের উপস্থিতিতে হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, নাইট্রোজেন এবং ফসফরাসের জন্য হ্রদে ইউট্রোফিকেশন হয়। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যের একটি কেন্দ্র হবে, উপরোক্ত আদেশটি ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে, নিম্নলিখিত কোন ধারার অধীনে করা হয়েছে? তাহলে ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যের একটি কেন্দ্র হবে, এই আদেশটি ভারতের সংবিধানের কত নম্বর ধারার অধীনে করা হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ধারা 1-এ এটা করা হয়েছে, যে ভারত বা ইন্ডিয়াতে রাজ্যের একটি কেন্দ্র হবে, অর্থাৎ ইউনিয়ন অফ স্টেট হিসাবে যুক্ত করা হয়েছে। আর ধারা 2-এ কি রয়েছে? ধারা 2-এ রয়েছে নতুন কোনো রাজ্য গঠন, নতুন
কোনো রাজ্য গঠন বা এবং অন্তর্ভুক্তিকরণ, গঠন এবং অন্তর্ভুক্তিকরণ। এই প্রস্তাবনাটা কি? প্রস্তাবনাটা হচ্ছে সংবিধানের মুখবন্ধ, সংবিধানের মুখবন্ধ। প্রস্তাবনাটা নেওয়া হয়েছে কোথা থেকে? ভারতের প্রস্তাবনা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। আমেরিকা থেকে। জনক কে ছিলেন? জনক ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। ভারতের প্রস্তাবনা সংবিধানে কতবার সংশোধন করা হয়েছে? একবার, 1976 সালের 42তম সংবিধানে। 42তম সংবিধানে সংশোধন করা হয়েছে। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, ধারা 1। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি, ধারা 110-এ অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। আর ধারা 114-তে কি করা হয়েছে? ধারা 114-তে সংখ্যা বরাদ্দ বিল সমূহ, সংখ্যা বরাদ্দ বিল সমূহ উত্থাপন করা হয়েছে। বিল সমূহের উত্থাপন করা হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? অপশন নম্বর ডি, ধারা 110-এ। এই অর্থ বিলটা কোথায় কোথায় পাস করা হয়? লোকসভা ও বিধানসভায়। লোকসভা ও বিধানসভায়। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, ধারা 110। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোন ধারাটি ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতার সাথে সম্পর্কিত? নিম্নলিখিতর মধ্যে কোন ধারাটি ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতার সাথে সম্পর্কিত? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ধারা 26। ধারা 26-এ ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতার সাথে সম্পর্কিত করা হয়েছে। আর ধারা 24-এ কি রয়েছে? ধারা 24-এ রয়েছে 14 বছরের কম বয়সীদের কারখানায় বা কোনো বিপজ্জনক কার্যে নিয়োগ করা নিষিদ্ধ করেছে। 14 বছরের নিচে কম বয়সীদের কারখানা বা কোনো বিপজ্জনক স্থানে কোনো নিয়োগ বিপজ্জনক স্থানে কাজ করতে দেওয়া যাবে না। কাজ করতে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। ধারা 23-এ কি রয়েছে? ধারা 23-এ রয়েছে মানুষের ক্রয় বিক্রয় করা নিষিদ্ধ করেছে। মানুষের ক্রয় বিক্রয় করা, মানুষের ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ করা হয়েছে। আর ধারা 28-এ যেসব শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি অর্থে পরিচালিত, আংশিকভাবে সরকারি অর্থে পরিচালিত, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না, ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ, ধারা 26। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, সংবিধান লঙ্ঘনের জন্য ভারতের রাষ্ট্রপতি কোন ধারার অধীনে অভিশংসিত হতে পারেন? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ধারা 61। ধারা 61-তে রাষ্ট্রপতি অধীনে অভিশংসিত হতে পারেন, রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘনের অধীনে অভিশংসিত হতে পারেন। ধারা 52-তে কি বলেছে? ধারা 52-তে রয়েছে ভারতের নাগরিকত্ব নিয়ে, ভারতের নাগরিকত্ব, অর্থাৎ রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক। ধারা 52-তে রয়েছে রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক। ধারা 74-এ কি রয়েছে? রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ বা সহায়তা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ গঠন করা হবে। রাষ্ট্রপতিকে সহায়তা বা পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ গঠন করা হবে, মন্ত্রিপরিষদ থাকবে বা গঠন করা হবে। ধারা 78-এ কি রয়েছে? প্রধানমন্ত্রীর দায়িত্ব, অর্থাৎ রাষ্ট্রপতির কাজের জন্য একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকবে, প্রধানমন্ত্রীর দায়িত্ব। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, ধারা 61। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের ধারা 76 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অর্থাৎ ভারতের সংবিধানের ধারা 76-এ নিচের কোন বিষয়টি রয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের সংবিধানের 76 নম্বর ধারায় থেকেছে। অ্যাটর্নি জেনারেলের সম্বন্ধে ভারতের 76 নম্বর ধারাতে রয়েছে। আর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এর বিষয় রয়েছে ধারা 165-তে। সংশোধন পদ্ধতি, ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি রয়েছে ধারা 368-তে, ধারা 368। জম্মু ও কাশ্মীরের বিশেষ অবস্থা বিষয় রয়েছে ধারা 370-এ, ধারা 370-এ। তাহলে ভারতের সংবিধানের ধারা 76-এর বিষয় রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেলের, অর্থাৎ অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 371 নং ধারায় কোন রাজ্যের জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের ধারা 371 কোন রাজ্যের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, কোন রাজ্যকে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, নাগাল্যান্ড রাজ্যে 371 নম্বর এ নম্বর ধারা, 371 এ নম্বর ধারা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। মণিপুর রাজ্যকে সেই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে 371 সি নম্বর ধারায়, 71 সি নম্বর ধারায়। সিকিম রাজ্যকে দেওয়া হয়েছে 371 এফ নম্বর
ধারায়। আর মিজোরামকে 371 জি 371 জি নম্বর ধারায় সেই ভারতের সংবিধানে বিশেষ ক্ষমতা হিসাবে দেওয়া হয়েছে। এছাড়াও আসাম রাজ্যকে দেওয়া হয়েছে 371 বি নম্বর ধারায় আসাম রাজ্যকে। আর 371H নম্বর ধারায় অরুণাচল প্রদেশকে। সেই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কোন ধারার অধীনে গোপনীয়তার অধিকার একটি মৌলিক অধিকার? অপশন নম্বর এ ধারা 21, অপশন নম্বর বি ধারা 16, অপশন নম্বর সি ধারা 13, অপশন নম্বর ডি ধারা 32। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। কমেন্টে অবশ্যই উত্তরটা সবাই জানাবে। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? এটা আমি আগের ভিডিওতে তোমাদের মানে এই এবি অংশ 2, অংশ 1, অংশ 3, অংশ 4 পুরোটাই বিশ্লেষণ করেছি। তাহলে তোমরা এটা অবশ্যই তোমাদের জানা উচিত কত নম্বর ধারায় ধারা 32 ভারতীয় সংবিধানের অন্তর্গত। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, অংশ 3 রয়েছে ধারা 32। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের চতুর্থ অংশ অনুচ্ছেদ 51 এর মধ্যে কোনটি 51A এর মধ্যে কোনটি মৌলিক দায়িত্ব নির্ধারিত হয়েছে? ভারতের মৌলিক দায়িত্ব হিসাবে বা মৌলিক কর্তব্য হিসাবে কটি অংশ রয়েছে অনুচ্ছেদ 51-তে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি। মোট টোটাল 11টি অংশ রয়েছে। সেই টোটাল 11টি অংশের মধ্যে সেই 11টি অংশ কি কি? 1 নম্বরে রয়েছে সংবিধানের নির্দেশিত নীতিগুলি মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠান সমূহ জাতীয় পতাকা ও জাতীয় স্রোতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 2 নম্বরে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা দানকারী সুমহান আদর্শগুলির যথাযথ সংরক্ষণ ও অনুসরণ। 3 নম্বরে কি রয়েছে? জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতির সংরক্ষণ। 4 নম্বরে দেশকে পুনরায় সমর্থ দান ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া। 5 নম্বরে ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে জনগণের মধ্যে ঐক্য ও সৌভ্রাতৃবোধের বিকাশ ঘটানো এবং নারীদের মর্যাদা হানিকর প্রথাসমূহ বর্জন। 6 নম্বরে জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ। 7 নম্বরে বনভূমি, হ্রদ, নদ নদী, বন্যপ্রাণী সমূহ যেসব প্রাকৃতিক পরিবেশ রয়েছে তাদের সংরক্ষণ ও উন্নয়ন। 8 নম্বরে রয়েছে বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন। 9 নম্বরে সরকারি সম্পত্তির সংরক্ষণ। আর 10 নম্বরে সর্বপ্রকার ব্যক্তিগত ও যৌথ কর্ম প্রচেষ্টাকে উন্নততর পর্যায়ে উন্নতি করার উদ্দেশ্যে কার্যক্ষেত্রে উৎকর্ষ সাধন। আর শেষ 11 নম্বর হচ্ছে প্রত্যেক পিতামাতা বা অভিভাবক কর্তৃক তার 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার ব্যবস্থাকে বাধ্যতা করা, মানে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের শিক্ষাদান করাতে হবে। তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, 11টি। পরের প্রশ্ন, আজকের কাছের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা ভারত রাষ্ট্রের সরকারি ভাষা প্রসঙ্গে আলোচনা করা হয়? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারত রাষ্ট্রের সরকারি ভাষা প্রসঙ্গে আলোচনা করা হয়? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে
অপশন নাম্বার সি, ধারা 343-এ। ধারা 343-এর আবার দুটো উপধারা রয়েছে, 343(1). এই 343(1)-এ হিন্দি ও দেবনাগরী লিপি ভারতের রাষ্ট্রীয় হিসাবে থাকবে। ভারতের রাষ্ট্রীয় ভাষা থাকবে। আর 343(2)-এ ইংরেজি ভাষা, ইংরেজি ভাষাটি সরকারি কাজে ব্যবহার করা হবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।